শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ইউনূসকে ডিফেম করার জন্য, বেইজ্জতি করার জন্য 15.5 বছর ধরে চেষ্টা করে গেছে। এবং এই 15.5 বছরের সুদখোর টুৎখোর অনেক কিছু বলছি করে যতটুকু ওনাকে বেইজ্জতি করতে পারছে, আমার ধারণা উনি গত 6.5 মাসে নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেইজ্জতি করে ফেলেছে। উনি কতদিন আর থাকবেন, যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অপমানিত হতে থাকবেন। ওনার উচিত এখনো বোঝা যে আমার সরে যাওয়ার সময় হয়েছে, এই কাজের জন্য আমি না, এই জিনিসটা ওনার বোঝা উচিত। অথবা ওনার যদি কোনো প্রিয়জন থাকে ওনাকে বোঝাই দেওয়া উচিত যে আপনি এই কাজের জন্য না। তো তার পক্ষে তো লিখছি যে এটা সম্পদ, তাকে রক্ষা করা উচিত। কিন্তু এখন দেখি কি, তার সাথে দেখা করার জন্য যেখানেই যায়, জাতিসংঘে যায়, যেখানে যে দেখা করে, কিন্তু পয়সা দেয় না। উনি তো কোনো পয়সা আনতে পারতেছে না, উনি সম্পদটা হলো, উনি তো খালি ফেস লাগাইতেছে এখন। ছাত্রদের উস্কা এরে ফসকা এরে চালাইতে পারে না, এ চালাইতে পারে না, খালি সংস্কারের নাম দিয়ে ডিলে করতেছে। একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব, সে নাকি এবার মানে একটা সিনিয়র সচিব হওয়ার কোনো যোগ্যতা লাগে না, মনে হলো প্রায় সিনিয়র সচিব। সাংবাদিক আসছিল ভাই, সিনিয়র সচিব হয়ে গেল, কি যোগ্যতায়, কি যোগ্যতায় বলেন? ইউনূস সাহেবের ইচ্ছা হয়েছে বানাই দিল। ইউনূস সাহেব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে। বিদেশের একটা নাগরিক মনির হায়দারকে নিয়ে আসছে, আইনে নিয়ে সিনিয়র সচিব বানাই দিল। 52 সাল থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনের ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু কোনো বারের ছাত্ররা সরকারের অংশ হয় নাই, এত বিতর্কিত হয় নাই এবং এত ব্যবহৃত হয় নাই। আমি তো বলবো প্রধান উপদেষ্টা এই ছাত্রদেরকে ব্যবহার করতেছে। তিনি যেটা 111-এর সময় পারেন নাই সেটা ছাত্রদের দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু ছাত্ররা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছে এবং অনেক সমস্যা তৈরি হয়েছে। এরে নামাও, এরে উঠাও, এরে খেদাও, এরে তাড়াও, এটা মানি না, ওটা মানি না, দেশ মানি না, আমাকে এগুলি করা শুরু। এছাড়া তো আছেই, আপনি জানেন তো। প্রধান উপদেষ্টা ব্যবহার না করলে কি এগুলো হতে পারতো না? আমার মনে হয় এত আশকারা পাইতো না। আপনি শোনেন, স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হিসেব করছি 7টা ব্যাচ হয়, 7টা ব্যাচ লেখাপড়া না, সরকার চালানো ব্যস্ত। এই জেনারেশন গ্যাপ, এই যে এখন যে আধুনিক বিশ্বে যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে, এই দেশ এই 7 বছর পূরণ করবেন কি দিয়া? কি দিয়া? আমাদের 1.5 কোটি লোক বিদেশে থাকে, একজনের তো নিবে না। আগামী 10 বছর পরে একজনকেও নিবে না। সার্টিফিকেট নিয়ে তাবিজ বানাবানা ঘুরতে হবে। এখন তো সব যায় না, ডাক্তার, ইন্টার্নি সহ বুড়া ডাক্তার সব স্ট্রাইক করে বসে আছে। এখন দেশে চিকিৎসা নেই। আপনি এত আইন করতে পারেন, সংস্কার করতে পারেন, আপনি সেবা খাত নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারেন না। এখন আপনি চিকিৎসা নিতে যান, কোনো চিকিৎসা পাবেন না। সারা বাংলাদেশ স্ট্রাইক, সারা বাংলাদেশ স্ট্রাইক। অমক কলেজ, তিতুমির কলেজ, হেতরা কয় আমরা ইউনিভার্সিটি চাই। আরে কি বঙ্গবন্ধু অমক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ছিল, এটার নাম বঙ্গবন্ধু বাদ দিয়ে এটার নাম টাঙ্গাইল হইতে না, গাজীপুর করতে, বাংলাদেশ করতে হবে। বাংলাদেশ হলে ওনারা যারা পড়তেছে বাংলাদেশের ডিগ্রি পাইছে, এখন গাজীপুরের ডিগ্রি দিবে। তাই ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকার সার্টিফিকেট পাইছে, বাংলাদেশের তো হইল না। তো এইগুলো আজগুবি দাবি, এগুলোকে ছাত্রদেরকে এই জায়গায় দেখেন, কোনো কিছু হলেই আপনি দেখেন, কোনো কিছু হলেই রাস্তায় নামতেছে। তারা মনে করে রাস্তা মানলেই দাবি আদায় হয়। তো ছাত্ররা সব আমি বিরতিতে যাব, কিন্তু তার আগে ছোট্ট করে একটু আপনার কাছে শুনতে চাই, আশকারা পেয়েই এত কিছু করছে, তাহলে রাজনৈতিক দল সেটা তো তারা দেশ এবং জনগণের জন্য দায়িত্ব নিয়ে করছেন, সেটাও কি আপনি মনে করেন আশকারা পেয়ে করছে? শোনেন, কুয়েটে বলছে না যে ছাত্র রাজনীতি মানি না, ছাত্র রাজনীতি ওখানে এরা কিন্তু ছাত্র সংগঠন করতেছে, এরা আবার জাতীয় সংগঠনও করতেছে, পোলাপান মিলা করতেছে। তো আপনার এই যে বৈষম্য বিরোধীর সদস্য যারা আছে, তারা কি ক্যাম্পাসে বসিয়া গরিবের অল্প পয়সা দিয়ে খাইবেন, অল্প পয়সা দিয়ে বেতন দিয়ে পড়বেন, আবার রাজনীতিও করবেন, আর অন্যরা ক্যাম্পাসে যেতে পারবেন না? এই ডাবল স্ট্যান্ডার্ড তো হবে না। আপনার একটা করতে হবে। আপনি ছাত্র সংগঠনও করতেছেন ছাত্র দিয়ে, আবার আপনারাও রাজনৈতিক দল করবেন ছাত্ররা, কারণ সব ছাত্রদের সালাম দিয়ে চলবো। এখন আপনারা চাঁদাবাজিও নামবেন, আপনারা কমিশনও খাইবেন, সবই করতেছেন। আপনার 6 দিনে 18 বার হেলিকপ্টার, বলেন না বাংলাদেশে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখেন না, শেখ হাসিনা পর্যন্ত দেখেন, শ্রেষ্ঠ স্বৈরাচার, সেও 6 বারে 18 বার হেলিকপ্টারে উঠছে কিনা, হেলিকপ্টার নামানোর জন্য হেলিপ্যাড বানাইছে কিনা, 2টা জেলা উপজেলায় হেলিকপ্টার বানাইছে, আবার হেলিকপ্টার উড়ে আসার পরে ভেঙেও ফেলাইছে। তো
তো ওদের তো আমার গ্রাম দেশে বলে যে পিছনের দাঁত আক্কেল দাঁত লাগা গেলে বুদ্ধি হয় না, এদের তো বুদ্ধি হয় নাই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার এলাকায় মসজিদগুলোতে টাকা দিয়েছেন এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কার টাকা দিয়েছেন, হেলিকপ্টার নিলে কার টাকা নিচ্ছেন বা কার হেলিকপ্টার নিচ্ছেন, কে দিচ্ছে, বা যদি সেটা ভাড়াও করে থাকেন কোত্থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা, আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি কোত্থেকে দিচ্ছেন? সরকারের টাকা দিচ্ছেন, আমার টাকা দিচ্ছেন, আপনার টাকা দিচ্ছেন। আমার আপনার টাকাটাকে উনি ওনার বাবার টাকা মনে করেছেন, উনি দিয়ে যাচ্ছেন। আবার ওনার বাবা এলাকায় বলে বেড়াচ্ছেন আমার ছেলে ইলেকশন করবেন, আপনারা যে চান ইলেকশন করবেন। ওনার বাবা বলছে নিজে, ওইটা আমি ভিডিও দেখছি, সে বলতেছে তার বাবা। কিন্তু সেটা এটা উনি করতে পারছেন। এগুলো কি, এগুলো নৈতিকতার ব্যাপার, বুঝছেন? এখন তিনি এখনো সরকারে রয়েছেন উপদেষ্টা, তিনি তো পদত্যাগ করেন না। কি হয়েছেটা কি এই সরকারের উপর কতটুকু? আজকে দেখেন কি হলো, নাহিদ ইসলাম পদত্যাগ করলো, রেজিগনেশনটা কার কাছে দিল? ইউনূস সাহেবের কাছে দিল। দিয়ে এসে উনি একটা প্রেস কনফারেন্স সাংবাদিকদের মুখোমুখি হলেন, টেবিলে বসছেন। ওনার দুই পাশে, এক পাশে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, আরেক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি, দুইজন সরকারি চাকরিজীবী। সরকারের কাছ থেকে বেতন নেয় তো ভাই, আমার আপনার টাকা নেয়, সে ওর বেতনটা আমি দেই। ও জায়গায় একজন লোক যে মুহূর্তে পদত্যাগ করছে সেই মুহূর্তে সে সরকারের কেউ, সে একটা পাবলিক। তো পাবলিকের প্রেস কনফারেন্সে দুই পাশে দুজন সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে? তাহলে তারা জিনিস বুঝে না। যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব, তার তো পথে থাকারই কোনো যোগ্যতা নাই। তো সব অযোগ্য অথর্ব লোক এনে এনে বসাইছে, লোক থাকতে পারে এখানে। তারপরে আবার স্ট্যাটাস দেয়, তারপরে ফেসবুকে আবার লেখে ছবিগুলো যে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সে নাকি নাহিদ ইসলাম। নতুন দল আসলে এই যে নানান কিংস পার্টির আলোচনা হতে পারে না? আপনি আমাকে এটা বলেন, অন্য আলাপাত দেন, পলিটিক্স আলাপাত দেন। একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব, সে নাকি আবার, মানে একটা সিনিয়র সচিব হওয়ার কোনো যোগ্যতা লাগে না। মাননীয় সিনিয়র সচিব সাংবাদিক আসলে ভাই, সিনিয়র সচিব হয়ে গেল, কি যোগ্যতায়? কি যোগ্যতায় বলেন? ইউনূস সাহেবের ইচ্ছা হয়েছে বানাই দিল। ইউনূস সাহেব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে। বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে, আইনে নিয়ে সিনিয়র সচিব বানাই দিল। কেন? ওনার ইচ্ছা হয়েছে। মুশফিক ফজল আনসারী বিদেশে আমেরিকা ছিল, এমনি আসলো, আইনে নিয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় তাহলে রাষ্ট্রদূত বানাই দিল। ইচ্ছা করলে উনি পারে। এটা কোন আইনে করছে সে? প্রধান উপদেষ্টাকে আইনের ঊর্ধ্বে? সিম্পলি আমার এই কথাটা জবাব দেন। প্রধান উপদেষ্টা থেকে আইনের ঊর্ধ্বে নেই উনি, নিঃসন্দেহে তো সেটা যা ইচ্ছা তাই করতে পারে। এগুলি করতেছে সমস্ত অযোগ্য অথর্ব লোক গেলে আইনে নিয়ে সে উপদেষ্টা বানাচ্ছে, কাউকে সিনিয়র সচিব বানাচ্ছে, এগুলো বানাই দিচ্ছে। এই যোগ্যতাটা কে প্রমাণ করবে? একটা উপদেষ্টা প্রেস সেক্রেটারি সে কি করে বলে যে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে? কি করে বলে সে? একদম অন রেকর্ডে পত্রিকায় দেখলাম। এগুলো কি? এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনূস বোঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ নাই। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনূসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই। উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন। বার্তা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন, উনি কোন একটি দলকে সমর্থন দিচ্ছেন, এই বার্তাটা কি দিচ্ছেন? মানে উনি বার্তাটা পরিষ্কার করেছেন, ইচ্ছা করে না অনিচ্ছা করে, মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমত্তার কারণে, এটা উনি বুঝবেন, ওটা বোঝার আমার দরকার নাই। বাট আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট, উনি আর নিরপেক্ষ না, নো মোর নিউট্রাল। তাহলে এই জায়গাটা আপনি এবং ওনার আগামী নির্বাচন পরিচালনার কোন রকম নৈতিক অধিকার নাই, কোন রকম নৈতিক অধিকার নাই। এম এ আজিজ, আপনি কি মনে করেন? এই দেখেন, ওই আপনার ফিনান্সিয়াল টাইমস সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন ছাত্ররা সংগঠন করবে। ছাত্রদের উনি ভূয়সী প্রশংসা করেছেন। ছাত্ররা রক্ত দিয়েছে, এই রক্তের লক্ষ্য তারাই বাস্তবায়ন করতে পারবে। এটাতে কি বুঝলেন? ছাত্রদের সংগঠন তিনি করছেন না? করছেন তো। এই যে ধরেন নাহিদ ইসলাম রিজাইন করলো, তার কষ্ট হওয়া উচিত ছিল, কষ্ট তো হয় নাই। উনি অর্থাৎ ওনার একটা মিশন শুরু হলো, ছাত্ররা রাজনীতি করবে। উনি, আমি যেটা বললাম, 111-এর সময় তিনি কিংস পার্টি করার চেষ্টা করেছেন না? শেষে বলছে এই কাজ আমার না, কেউ ডাক দিলে লোক আসে নাই, তারপর বিদেশ চলে গেছে। উনি এখন বিদেশ যাচ্ছে না, উনি ওনার আপনার কি গ্রামীণ ব্যাংকের 37 কোটি টাকা মাপ, ওনার নিজের মামলা মাপ, উনি এখন টেসলা কোম্পানি নিয়ে আসতেছে, সেটা সরকারের কোনো বেনিফিট নাই, উনি ওই গ্রামীণের সাথে যুক্ত করে আনতেছেন, আমেরিকার না। তো এটা তো উনি ওনার ইন্টারেস্টের বাইরে তো কিছু করতেছেন বলে মনে হচ্ছে না।
ওনার লক্ষ্য এবং ওনার ইচ্ছে ছাড়া দেশ আপনি বলেন 6.5 মাস চলে গেছে, আর কে ওয়েট করবে বলেন, কে ওয়েট করবে? প্রফেসর ইউনূসকে আমি দেশের সম্পদ ভাবে 3টে লেখা লিখেছিলাম তার পক্ষে, যখন সে 8 তলায় হেঁটে ওঠে বিচারের জন্য। হ্যাঁ, ওনার কিছু হওয়া, ওনার কিছু হওয়া। কোম্পানি এখনো উনি টেসলা কোম্পানি নিয়ে আসতেছে। আরে ভাই, 4G 5G দিয়ে কি করবেন? অন্য কোম্পানির সাথে মার্জ করতেছে, তো দেশের আমার কি লাভ? আপনি গ্রামীণ ব্যাংকের কয়শো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়, ট্যাক্স আদায় করছেন? একটা কোম্পানির সাথে টেলিভিশন কোম্পানিগুলো, মোবাইল কোম্পানি যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, একটা শুনছেন যে একটা ট্যাক্স আদায় করছে বা করতে চেষ্টা করছে? করে নাই তো। এখন আরো টেসলা কোম্পানি নিয়ে আসছে। এম এ আজিজ, এখন যে নানান ইস্যুতে একদম সেই প্রধান উপদেষ্টাকে নিয়ে এত সমালোচনা বা তার দেশপ্রেম নিয়েও এখন প্রশ্ন তুলছেন আপনারা, যখন তাকে বসানো হলো একদম সবার সমস্ত দল মত নির্বিশেষে সবার সমর্থনে তো এই সরকার গঠিত হয়েছে, দেখেন তখন ছাত্রদের প্রতি আস্থাও ছিল, ছাত্ররা তাকে ডেকে আনছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টিও না, আপনি আমিও না। এবং আমি নিজেও কিন্তু বিমোহিত ছিলাম যে এটা একটা সম্পদ। কেমন? ভারতের আপনার অমর্ত্য সেন, যিনি আপনার নোবেল প্রাইজ পাইছেন, ওনার বাড়ি নাকি পাশে ওই ভারতের হোমসের 13% জায়গা শান্তিনিকেতন 13% জায়গা ঠেলে তুলছে, ওই কোর্ট কিন্তু ওটা স্টে দিয়ে দিছে। তিনি দেশের সম্পদ। আমি তো মনে করি ইউনূস সাহেব দেশের সম্পদ, কারণ সারা ওয়ার্ল্ডের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে ওনার বক্তৃতায় টাকা দিয়ে শোনায়। আমি সম্পদ মনে করবো না, উনি আমার গর্ব। আমি তো এখন তার বিরুদ্ধে এই জন্য তার পক্ষে আমি যখন শেখ হাসিনা তারে টুস করে পানি ফেলে দিয়ে যায়, কেসে দৌড়ায়, আমি নিশ্চিত জানি তার জেল হবে, সে তো জেল নিজেও জেল হবে, তো তার পক্ষে তো লিখছি যে এটা সম্পদ, তাকে রক্ষা করা উচিত। কিন্তু এখন দেখি কি, তার সাথে দেখা করার জন্য যেখানেই যায়, জাতিসংঘে যায়, যেখানে যে দেখা করে, কিন্তু ফসা দেয় না। উনি তো কোনো ফসা আনতে পারতেছে না, উনি সম্পদটা হলো, উনি তো খালি ফেস লাগাইতেছে এখন। ছাত্রদের উস্কায়, এরে ফসকায়, এরে চালাইতে পারে না, এ চালাইতে পারে না, খালি সংস্কারের নাম দিয়ে ডিলে করতেছে। এখন এই যে আর্মি চিফ যে, তাহলে এখন এসে দেখলেন যে সম্পদ না, এটা আপনি অনুভব করছেন? কই ব্যাংক খালি, এখনো তো টাকা পয়সা নাই। জি, আপনার কি পারে বলেন? এই জায়গাটায় আমাকে বলা হয়েছে, শোনেন, আমরা দেখেছি পত্রিকায় ছাপা হয়েছে যে রোজার ভিতরে আমাদের যে রোজার সময় পণ্য ডিমান্ড থাকে, তার 80%, 60% পণ্য অলরেডি বাংলাদেশের ভিতরে আসছে, আর 40% অনলাইনে আছে। কোনো ক্রাইসিস হবে না। শেষ করি তো। এখন কালকে আমি সোয়াবিন তেল কিনতে গেছি, কোনো দোকানে সোয়াবিন তেল নাই। তেল গেল কোথায়? বাণিজ্য মন্ত্রী বানাইছে না, হে কয় আমার কাছে তো আলাদা দিনের চারাক নাই। তো আসল পারেন না, চালার দিনের চারাকও নাই, সিন্ডিকেটও ভাঙতে পারেন না, আপনি গরম করতেছেন। প্রথমবার মতো পালিত হলো। এর আগে তো আমরা জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে এই দিবস পাইনি 25 ফেব্রুয়ারিকে, কিন্তু ঘটনাটা তো ঘটেছিল 2009 সালে। এবং এই দিবসকে যদি বলি যে এই দিবস সম্পর্কেও কিছু কথা তো সেনা প্রধানও বলেছেন তার বক্তব্যে, সবটা মিলিয়ে শুনতে চাচ্ছি। বুঝতে পেরেছি আপনার মূল প্রত্যাশাটা হলো যে সেনা প্রধান যা বলেছেন সেটা নিয়ে কিছু বলি, সেটা নিঃসন্দেহে আপনারা আলোচনা করবেন। তবুও আপনার আগের বিষয় নিয়ে এক লাইন বলি যে জাতীয় শহীদ সেনা দিবসটা প্রথমবারের মতো পালিত হচ্ছে 2009 সালের ঘটনা, তার মানে এর মধ্যে 15 বছর হয়ে গেছে, 15-16 হলো প্রায়। তো এতদিন হয়নি। এটা আসলে আমি মনে করি যে এটা আমাদের মানে যারা নিহত হয়েছেন তাদের প্রতি এক ধরনের অবমূল্যায়ন আমি মনে করি। তারা তাদের ন্যায্য পাওনাটা পাননি, তারা তো মারাই গেছেন, তারা তো আর কিছু চান না, তারা একটু সম্মান পেতে পারতেন। তাদের পরিবার তো হয়তো চাচ্ছিলেন, হ্যাঁ, তাদের পরিবারের যারা থেকে গেছে, পরিবার না চাইলেও পরিবারকে চাইতে হবে কেন? সরকারের এটা আমি মনে করি দেওয়া উচিত ছিল। এতদিন পরে হলো যেটা পেয়েছে মানে পরিবর্তিত মানে বাস্তবতায়, এই জন্য আমি মানে এটার জন্য আমি পার্সোনালি খুবই মানে আর কি, যেটা উচিত ছিল আমাদের এতদিন করিনি, এই জন্য এটা আমাদের গ্লানি কাজ করা উচিত। আর এই উপলক্ষে আমাদের সেনাপ্রধান আজকে যে কথাগুলি বলেছেন, প্রথমে আমি ওই সেনা হত্যা নিয়ে বলি, বিডিআরের যে বিদ্রোহটা ছিল, ওটা বিদ্রোহ বলেন অথবা আপনি যাই বলেন, তো ওই উপলক্ষে সেনাপ্রধান যে কথাটা বলেছেন আজকে, এই কথার 2-3টা কিন্তু অর্থ হয়। 2-3 অর্থ হয় মানে এরকম যে উনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের একদম মানে যদি কিন্তু এগুলি কিচ্ছু নাই। সরাসরি কথাটা হলো যে হত্যাটা তৎকালীন বিডিআরের লোকজনই করেছে, এটা উনি একদম স্পষ্ট হয়ে বলেছেন। তারপরে এদেরকে উস্কানি দেওয়ার জন্য, মদত দেওয়ার জন্য অথবা নানা রকম ষড়যন্ত্র কে করেছে সেটা একটা তদন্ত কমিশন হয়েছে, তারা করবে, দেখবে তারা কি বের করে না করে করবে।
কিন্তু এর বাইরে উনি আর কোনো কথা শুনতে চান না। এবং আমি আপনাকে বলি, আমিও চাই না। আমি এই ক্ষেত্রে সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের কিছু লোক আছে যারা নানা রকম কল্প কাহিনী রচনা করে, দেশ থেকে করে, বিদেশ থেকেও করে, বিদেশে বেশি করে। বিদেশে 2-3 জন লোক আছে, এরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে বসে মানুষকে উস্কায়। আর তাদের কিছু অর্ধশিক্ষিত ভক্ত আছে, মানে তার মুরিদ আছে, আমি বলবো কিছু অর্ধশিক্ষিত মুরিদ আছে। এই মুরিদগুলি এখানে লাফায়, ওটা শুনি। দেখবেন আপনি কাল পরশুর মধ্যে তারা আবার আরেকটা বলবে যে এটার পেছনে কে কে আছে না আছে। ধরলাম এখানে আওয়ামী লীগের 5 জন লিডার আছে, আমি ধরে নিলাম, বাট গুলিটা তো করছে বিডিআর। জি, যে বিডিআর গুলি করছে তার পক্ষে আপনি কিভাবে কথা বলবেন? ফুল স্টপ, এই যে শব্দটা, এটার গুরুত্ব কতটা, কারণ এটাই সবাই গুরুত্ব সহকারে নিচ্ছে যে একদম এই যে বিডিআর, তখনকার যে বিডিআর বলা হয় বা এখন আমরা বিজিবি বলি, তাদের দ্বারা সে যে হত্যাকাণ্ড যে ঘটনা ঘটেছে, একেবারে ব্যাপারে ফুল স্টপ। যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য, উনি একদম স্পষ্ট করে দিয়েছেন।